আমার নেয়া পরীক্ষাতে তুমি সফল হয়েছো, তুমিই আয়ুষের যোগ্য বউ বলেই কুসুমকে জড়িয়ে ধরলো ইন্দ্রাণী। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ইন্দ্রাণী তো চিৎকার করে বলছে এই প্রজেক্ট ক্যান্সেল করতে হবে। ঈশান তখন ইন্দ্রাণীকে বলছে, কেন মা, এটা তো ভাইদের ড্রিম প্রজেক্ট, আর তুমি তো বলেছিলে এটা হবে। তখন তো সিদ্ধার্থ ইন্দ্রাণীকে বলছে, বৌদি তুমি তো বলেছিলে 1 মাসের মধ্যে এই প্রজেক্টটা শুরু করবে। মীনাক্ষী তখন সিদ্ধার্থকে বলছে, কিন্তু ওই 1 মাসের মধ্যে তো আয়ুষের বিয়ে, তারপর সমস্ত কিছু ওলটপালট হয়ে গেল। ঈশান্ত তখন বলছে, কিন্তু সব কিছু তো ঠিক হয়ে যাচ্ছে মা, তাহলে এই প্রজেক্টটা শুরু করার আবার আপত্তি কোথায়? রাজু তখন ইন্দ্রাণীকে বলছে, ঈশান তো ঠিক কথাই বলছে, তাহলে আপত্তি কিসের তোমার? ইন্দ্রাণী তখন বলছে, বিজনেসটা আমার, তাই আমি সবাইকে কৈফিয়ত দিতে পারবো না। তখন ইন্দ্রাণীর ফোনে কুসুমের ফোন আসে। ফোনটা দেখেই তো সকলে চমকে ওঠে। ইন্দ্রাণী তখন ফোনটা নিয়ে ওখান থেকে চলে যায়। ঈশান্ত তখন মনে মনে বলছে, হঠাৎ জাদুকর কেন মাকে ফোন করছে? আর মাও কেমন ফোনটা ছোঁ মেরে নিয়ে চলে গেল, যেন আমাদের সামনে কথা বলতে চায় না। এর কারণটা কি? তখনই তো রাজ ঈশানকে বলছে, চিন্তা করো না, আমি ইন্দ্রাণীর সঙ্গে কথা বলবো, প্রজেক্টটা হবে। এদিকে তখন ইন্দ্রাণী তো ঘরে গিয়ে কুসুমকে কল ব্যাক করে। কুসুম তখন ফোনটা তুলে বলছে, দেবীমা আমি কাল থেকে ভেবে দেখলাম আপনার কাছে যে 3-4 দিন সময় আমি চেয়েছি এটা ঠিক নয়। ইন্দ্রাণী তখন বলছে, ও তার মানে তুমি বলতে চাইছো আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে, তারপর আবার ডেট বাড়াবে, তারপর আবার আয়ুষের কাছে থেকে যাবে, তাই তো সেই প্ল্যানে আছো? কুসুম তখন বলছে, না দেবীমা আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আপনার কাছে সময় চাইতে নয়, আরও উল্টো কথা বলতে বলেছিলাম। ইন্দ্রাণী তখন বলছে, উল্টো আবার কি? কুসুম তখন বলছে, ছোটো সাহেব তখন কাজে গেছেন, আমি এই সময় চলে যাব, ছোটো সাহেব এসে আমাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি করবেন, তারপর বেশ কিছুদিন কষ্টও পাবেন, তারপর ঠিক আপনার কাছে ফিরে যাবে। ইন্দ্রাণী তখন বলছে, তুমি কি আমাকে বোকা ভেবেছো নাকি? তুমি আয়ুষকে কিছু না বলে চলে যাবে আর আয়ুষ তোমাকে খুঁজবে না? তোমার বাড়ি, তোমার দিদার বাড়ি, এগুলোই তো যাবে, তোমার তো আর তো আলাদা করে কোনো জায়গা নেই। আর আয়ুষ তো সেখানে গেলেই তোমাকে খুঁজে পেয়ে যাবে। এটা কোনো পদ্ধতি হলো নাকি? আশ্চর্য। কুসুম তখন বলছে, তাহলে দেবীমা আপনি বলে দিন, আমার এই সীমিত বুদ্ধিতে আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। ইন্দ্রাণী তখন বলছে, এমন একটা পথ বের করো যাতে আয়ুষ তোমার উপর খুব বিরক্ত হয়, তোমাকে একটুও যেন না ভালোবাসে, তুমি চলে গেলে যাতে তোমাকে ফিরিয়ে আনার কথা নাও বলে, এরকম পরিস্থিতি তোমাকে তৈরি করতে হবে। কুসুম তখন বলছে, আমি বুঝতে পারছি না, আপনি বলুন না আপনার কথা রাখতে আমাকে কি কি করতে হবে। ইন্দ্রাণী তখন বলছে, এমন কিছু করতে হবে যাতে তোমাদের ডিভোর্স হয়ে যায়। কুসুম তখন কাঁদতে কাঁদতে বলছে, কিন্তু দেবীমা ছোট সাহেব তো। তখন ইন্দ্রাণী বলছে, আবার কিন্তু? তুমি তো বলো আমার কথা বেদ বাক্য, তাহলে আমার কথা কিন্তু মনে হচ্ছে? আমি যেটা আশঙ্কা করছি তাহলে সেটা ঠিক হয়ে যাবে, তুমি যদি চলে যাও আয়ুষ ঠিক তোমাকে খুঁজে বের করে আনবে, আর তুমি যদি সত্যিই যেতে চাও তাহলে আইনি পথে যেতে হবে, যাতে পরবর্তীকালে আমার পছন্দ করা মেয়েকে আয়ুষ বিয়ে করে নিজের জীবনটা গুছিয়ে নিতে পারে। এটা যদি তুমি করতে পারো তাহলে আমি আমার আয়ুষকে ফিরে পাবো। তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের কাগজটা পাঠাচ্ছি, তুমি দয়া করে সইটা করে দিও। আমি অনেক দিন তোমাকে সহ্য করেছি কুসুম, এরপর একটা দিনও আয়ুষের পাশে আমি তোমায় দেখতে চাই না। কাজেই তুমি এমন কিছু করো যাতে আয়ুষ নিজের থেকে ছেড়ে চলে আসতে পারে, এর ছাড়া তোমার কাছে কোনো অপশন নেই কুসুম। এই বলে তো ফোনটা কেটে দেয়। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে বলছে, এবার ছোট সাহেবকে ছেড়ে দেওয়ার পালা, দুর্বল হলে চলবে না, আমাকে দেবী মায়ের আদেশ পালন করতেই হবে। এদিকে তখন মীনাক্ষী তো এক গাদা শপিং করে নিয়ে ফিরছিল, তখনই দেখতে পায় একটা আড়ালে দাঁড়িয়ে কুসুম ফোনে জোরে জোরে বলছে, আমার না একটা উকিলের খোঁজ চাই, সস্তার মধ্যে উকিল, যে বেশি টাকা চাইবে না, কারণ অত টাকা আমি দিতে পারবো না, আমার কাছে অত টাকা জমানো নেই। এই বলে তো চিৎকার করে করে বলছে, একটা সস্তার উকিলের খোঁজ দিন, আমি কাল পরশুর মধ্যেই কিন্তু যোগাযোগ করব। এদিকে তখন মীনাক্ষী তো শুনে মনে মনে বলছে, এ কি, এ মেয়ে আবার উকিলের খোঁজ খবর করছে কেন, আমার সঙ্গে অত্যাচারের কেস করবে নাকি? এই বলে তো কুসুমের কাছে এসে বলছে, দূর থেকে তোমায় দেখলাম তুমি খুব চিন্তিত, উকিলের খোঁজ করছিলে কেন হ্যাঁ? কুসুম তো তখন নাটক করে করে বলছে, আমি কেন উকিলের খোঁজ করতে যাবো ছোট ম্যাডাম? মীনাক্ষী তখন বলছে, এই কুসুম এত নাটক করছো কেন, আমি কিন্তু সবটা শুনে ফেলেছি। কুসুম তো তখন নাটক করে করে বলছে, তাহলে বলেই ফেলি, আসলে কি বলুন তো ছোট ম্যাডাম, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আপনাকে খোলাখুলি এইসব কথা বলতে পারবো। আপনি যে কথায় কথায় আমার পেছনে লাগতেন তাতে আমার ভালো লাগতো না, এখন না আমার মনে হয় আপনি যেটা করেন ঠিক করেন। মীনাক্ষী তো তখন বলছে, আমাকে না এত মাখন লাগিয়ে কথা বলার কোনো দরকার নেই, ঝেড়ে কাছো, উকিলটা কেন দরকার তোমার শুনি? কুসুম তখন বলছে, বলবো ছোট ম্যাডাম, কিন্তু তার আগে একটা ভালো উকিলের খোঁজ দিয়ে আমাকে একটু সাহায্য করো না। মীনাক্ষী তখন বলছে, আরে বাবা সাহায্যটা লাগবে কেন সেটা তো বলো আগে। কুসুম তখন বলছে, ভালো উকিল লাগবে কারণ ডিভোর্স করাতে হবে, দেবীমা আমাকে ছোট সাহেবকে ছেড়ে দিতে বলেছেন। হ্যাঁ, আমি তো একটা বড় পরিকল্পনা করে বিয়েটা করেছিলাম, আর দেবীমাটা সেটা জেনে গিয়ে আমাদের ডিভোর্সটা করানোর জন্য উঠে পড়ে লেগেছে, তাই নিজের ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে নেওয়ার আগে আমাকে আসল কাজটা সেরে ফেলতে হবে, যার জন্য আসলে ছোট সাহেবকে আমি বিয়েটা করেছিলাম। মীনাক্ষী তো তখন অবাক হয়ে বলছে, তাহলে কিসের জন্য করেছিলে বিয়ে? কুসুম তখন বলছে, এই যে গাঙ্গুলি বাড়ির সম্পত্তি হাতানোর জন্য। মীনাক্ষী তখন বলছে, বা আমি তো ঠিকই ভেবেছিলাম তুমি খুব গভীর জলের মাছ,
কুসুম তখন বলছে, আপনি যদি নাম্বারটা আমাকে দেন না, আমি প্রত্যেক মাসে আপনাকে এই কেনাকাটি করার টাকা দেবো। আমি আপনাকে কথা দিলাম। মীনাক্ষী তখন বলছে, কথাটা খিলাপ করবে না তো? তাহলে এই নাও, নাম্বারটা নাও। তুমি যেটা করতে চাইছো এই উকিল সব থেকে ভালো। গাঙ্গুলি বাড়ির কাছ থেকে প্রপার্টি আদায় করতে পারলে একমাত্র ইনিই পারবেন। তোমাকে আগে কি করতে হবে জানো? এই সম্পত্তির ভাগ চেয়ে দিদির কাছে আইনি নোটিশ পাঠাতে হবে। কুসুম তো তখন বলছে, নাম্বারটা নিয়ে আমি এক্ষুনি বলছি, এই বলে তো ফোন করতে যায়। মীনাক্ষী তখন বলছে, আরে দাঁড়াও দাঁড়াও, এসব কাজ এইভাবে হয় নাকি? প্রথমে তো তোমার আয়ুষের সই লাগবে, তারপর তো তুমি দিদিকে নোটিশ পাঠাতে পারবে। কিন্তু কথাটা হচ্ছে, আয়ুষ সইটা করবে কেন? ও করবে না। কুসুম তো তখন নাটক করে বলছে, ওটা আমি ঠিক করে নিতে পারবো, এতদিন ধরে আপনাকে ঘোল খাইয়েছি আর এটা করতে পারবো না? মীনাক্ষী তখন বলছে, আমি জানি তুমি খুব বড় খেলোয়াড়, কিন্তু আমার সাথে ডাবল গেম খেলার চালাকি তুমি করো না। আমার কিন্তু এই সম্পত্তির একটা ভাগ চাই, কথাটা মাথায় থাকে যেন। কুসুম তখন বলছে, দেবো ছোট ম্যাডাম, কথা দিচ্ছি। মীনাক্ষী তখন বলছে, গুড গার্ল, এই বলে তো ওখান থেকে চলে যায়। কুসুম তখন ওখান থেকে বাড়িতে চলে এসে পড়তে বসে। তখনই আয়ুষ পিছন পিছন এসে কুসুমের মাথায় চুম খায়। কুসুম তো তখন বলছে, কি আপনি কখন চলে এলেন? আমাকে একবার ডাকবেন তো? আপনি হাত পা মুখ ধুয়ে আসুন, আমি খেতে দিচ্ছি, বাড়িতে রান্না করেছি আমি। আয়ুষ তখন বলছে, না, তোমার সামনে এক্সাম, তুমি আর রান্না বান্নার দিকে মন দেবে না, সারাক্ষণ পড়াশোনা করবে, আর আমি তোমাকে প্রাইভেটে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। কুসুম তখন মনে মনে বলছে, আমি 7 জন্ম তপস্যা করলেও আপনার মতো স্বামী আমি পেতাম না, কিন্তু আমার কি কপাল, আপনাকে ছেড়ে চলে যেতে হবে। তখনই তো আয়ুষ কুসুমকে বলছে, তুমি কাঁদছো কেন? ও বুঝলাম, তোমার প্রাইভেটে পরীক্ষা দেওয়ার কথা টেনশন হচ্ছে, তাই তো? কুসুম তখন বলছে, ও পরীক্ষার কথা বললেন যে ওর মনে উঠলো, ওই সে অ্যাডমিট কার্ড নাকি, ওতে অভিভাবকের সই লাগে, কিন্তু বাবা নেই তো। আয়ুষ তখন বলছে, কাকা নেই তো কি হয়েছে, আমার বইয়ের গার্জেন হিসেবে আমি সই করে দেবো, ফর্মটা নিয়ে এসো। কুসুম তখন বলছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে তো ফাইলটা হাতে নিয়ে মনে মনে বলছে, উকিলের দেয়া কাগজে সই করিয়ে নিতে হবে আমাকে। আগে সম্পত্তির ভাগ চেয়ে কাগজ পাঠাবো ওই বাড়িতে, তারপর ওটা নিয়ে অশান্তি শুরু হলে ছোট সাহেবের থেকে আমি ডিভোর্সের কাগজেও সই করিয়ে নেব। এই বলে তো আয়ুষের সামনে পেপারটা দিয়ে বলছে, না না থাক, সই করতে হবে না, আপনার সইয়ের আমি দাম দিতে পারবো না, মর্যাদা রাখতে পারবো না। আয়ুষ তখন বলছে, তোমার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে, দাও তো। এই বলে তো সইটা করে দেয় সেই উকিলের পাঠানো কাগজটায়। তারপর বলছে, আমি জানি তুমি খুব ভালো মার্কস পেয়ে পাশ করবে। কুসুম তখন বলছে, এটা আপনার জন্য করবো ছোট সাহেব। আয়ুষ তখন বলছে, এই তো আমার লক্ষ্মী বইয়ের মতো কথা, ঠিক আছে, তুমি এবার বই খাতাগুলো গুছিয়ে রাখো, আমি খাবার বেড়ে আনছি। এই বলে তো ওখান থেকে চলে যায়। কুসুম তখন কাঁদতে কাঁদতে মনে মনে বলছে, এটা করার খুব দরকার ছিল। এই মুহূর্তে আপনি আমাকে যত বেশি বিশ্বাস করবেন, আপনার মন তত বেশি ভাঙবে, আর তত তাড়াতাড়ি আমাকে ছেড়ে আপনি নিজের মায়ের কাছে ফিরতে পারবেন, আর এটাই তো আমার একমাত্র লক্ষ্য। অন্যদিকে দেখা যায়, ইন্দ্রাণীকে তো বাড়ির সকলে মিলে বোঝাচ্ছিল আয়ুষের ড্রিঙ্ক প্রজেক্টটা নিয়ে। তখনই কুসুমের পাঠানো উকিলটা আসে। মীনাক্ষী তখন বলছে, এখানে কি চাই আপনার? উকিলটা তখন বলছে, ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে কথা বলতে চাই। মীনাক্ষী তখন বলছে, আসুন আসুন, ভেতরে আসুন, ওই তো দিদি ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী তখন মীনাক্ষী বলছে, দাঁড়া ছোট, এই বলে তো উকিলকে বলছে, আমার সঙ্গে দেখা করবেন, অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার। উকিলটা তখন বলছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলার মতো কোনো বিষয় নয় তো ম্যাডাম, আমি তো আপনাকে শুধুমাত্র একটা নোটিশ দিতে এসেছি। ইন্দ্রাণী তখন বলছে, কিসের নোটিশ? উকিল তখন বলছে, আপনার ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি গাঙ্গুলি বাড়ি আর গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির সম্পত্তিতে ভাগের ক্লেম করেছে। এই বলে তো বলছে, এই নিন ধরুন নোটিশটা, এতে সব কিছু লেখা আছে। ঈশান্ত তখন বলছে, আপনাকে কে পাঠিয়েছে বলুন। তখন তো সিদ্ধার্থ উকিলকে বলছে, আপনি সত্যি করে বলুন তো, আপনি কার হয়ে কাজ করছেন? উকিল তখন বলছে, নোটিশটা খুলে দেখুন, দেখলেই বুঝতে পারবেন, স্বয়ং আয়ুষ্মান গাঙ্গুলি আমাকে এখানে পাঠিয়েছেন। ঈশান্ত তখন নোটিশটা নিয়ে খুলে দেখে বলছে, এটা কি করে পসিবল, এটাতে তো সত্যিই তো ভাইদার সিগনেচার। সিদ্ধার্থ তখন বলছে, আজকে যখন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, এরকম একটা কাজ কেন করতে চাইবে আয়ুষ? মীনাক্ষী তখন সিদ্ধার্থকে বলছে, তুমি ভুলে যেও না, এখন আয়ুষ কিন্তু একা নয়, ওর সঙ্গে একটা কুসুম নামের জাত কোকড়ো আছে, সারাক্ষণ আমাদের পেছন পেছন ঘুরছে আর আমাদের ঘাড়ের ওপর বিষ নিঃশ্বাস ত্যাগ করছে, আর একটা চান্স পেলে না 100 বলে কাম দাবাম করে দেবে। এই বলে তো ইন্দ্রাণীকে বলছে, দিদি আমি নিশ্চিত এই কাজটা কুসুমই আয়ুষকে দিয়ে করিয়েছে। অনুষি তখন বলছে, না, কুসুম এটা কিছুতেই করতে পারে না, আমি এক্ষুনি গিয়ে কুসুমের সঙ্গে কথা বলবো। এই বলে তো ওখান থেকে চলে যায়। ইন্দ্রাণী তখন মনে মনে বলছে, আয়ুষ কিছুতেই এটা করতে পারে না, তাহলে কি এটা কুসুম পাঠালো? তার মানে কুসুমের সঙ্গে আমার যে চুক্তি হচ্ছে সেই সব কিছু আয়ুষকে বলে দিয়েছে, আর সেই রাগে আয়ুষ আমাকে এই চিঠি পাঠালো। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।